রনফের মায়ের কণ্ঠে দরজার দিকে তাকালো ইসরা। রনফ, আতিফা আর আসফা বেগম দাঁড়িয়ে আছেন। সবার পেছনে দাঁড়ানো রনফ, লম্বা হওয়ার দরুন। আসফা আর আতিফার পেছনে দাঁড়ানোর পরও রনফের মুখশ্রীখানা দিব্যি দেখা যাচ্ছে। হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে ছেলেটা। পেছনে পড়ে থাকা কাপড়ের আঁচলটা পিঠে জড়িয়ে শুধালো ইসরা। আসুন আন্টি। ভেতরে আসতে আসতে আতিফা বেগম বলেন, তোমার সাথে দেখা করার জন্যই এত রাত অবধি অপেক্ষা করা। এখন কেমন লাগছে তোমার মা? আতিফা ভুইয়া এসে ইসরায়ের পাশে বিছানায় বসলেন। রনফ এসে সোফায় বসলো। ভালো আন্টি, আপনারা সবাই খেয়েছেন? হ্যাঁ মা, ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আর শোনো, আলতার বিষয়টা নিয়ে এত চিন্তা করো না তো। হতে পারে আলতাটা নষ্ট হয়ে গিয়েছিল। কাল তোমার আলতা পরার প্রয়োজন নেই। রনফের শীতল কণ্ঠের কথায় ওর দিকে চোখ তুলে তাকালো ইসরা। রনফের কথার সাথে তাল মিলিয়ে আসফা বেগম বললেন, আমি রিতার জাইমাকে মেহেদি পরিয়ে দিতে বলেছি। ওসব আলতা টালতার নাম আর নেওয়া প্রয়োজন নেই এই বিয়েতে। মেহেদিগুলো ইশরা কসমেটিকের সাথেই আছে আন্টি, দেখে নিলে পেয়ে যাবেন। রনফের কথা শেষ হতেই আতিফা সুদ হলেন। আপা শুনুন, আমার সাথে একটু বাইরে আসুন। আতিফা দাঁড়িয়ে আসফার উদ্দেশ্যে বললেন। আসফার কিছু বলার আগেই আতিফা ভুইয়া ওনার হাত ধরে টেনে বাহিরে বারান্দায় নিয়ে এলেন। ইসরায়েল রুমের বাহিরে সেই গদগদ কণ্ঠে আতিফা বললেন, ওরা একটু একা কথা বলুক। আমার ছেলেটা ইসরা মাকে ভারী পছন্দ হয়েছে আপা। মাকে বেরিয়ে যেতে দেখে সোজা হয়ে বসল রনব। আশেপাশে দেখতে দেখতে তার দৃষ্টি এসে স্থির হলো ইসরায়ের পানে। মুগ্ধ চোখে তাকালো লাল সুতি কাপড় পরা মেয়েটার দিকে। তার হবু বউ কালকের পর থেকেই মেয়েটার নামের পাশে তার নাম বসবে মিসেস রনব ভুইয়া। ভুইয়া পরিবারের একমাত্র বউ। মেঝের দিকে তাকিয়ে থেকেও ইসরা বুঝতে পারলো রনব তাকে দেখছে। খানিক অপ্রস্তুত হলো সে। আমার মেহেদি পড়তে ভালো লাগে না রনফ, শুকোনোর জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। আমার জন্য একটু পরবেন। সামান্য দুহাতে তালু আর ওপরে পেস্টে পড়লেই হবে, এর বেশি পড়তে হবে না। আচ্ছা। ইসরায়ের সম্মতি পেয়ে গাঢ় হলো রনপের ওষ্ঠের হাসি। সোফা ছেড়ে দাঁড়িয়ে পাঞ্জাবিটা ঠিক করে ঘর থেকে বেরোতে নিয়ে ও থামলো সে। ইসরায়ের দিকে তাকিয়ে কণ্ঠে দরদ মিশিয়ে শুধালো রনপ, সাবধানে থাকবেন। আগামীকাল মধ্য হয়ে এসে আপনাকে সারা জীবনের জন্য আপন করে নেবে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন প্রিয় বেগম। আর দাঁড়ালো না রনপ। মিষ্টি হেসে বেরিয়ে গেল সে। আজ রাতে আর তার ঘুম হবে না। সারাটা রাত ইসরাকে ভেবেই কেটে যাবে। ইসরায়ের রুম থেকে বেরিয়ে মায়ের কাছে এসে তাড়া দিয়ে রনপ শুধালো, তোমাদের কথা হয়েছে দুই আম্মুর? হয়েছে আব্বা, চলো। আসফা বেগম পাশে এসে দাঁড়ালো রনফের। ডান হাতটা বাড়ি আলতো জড়িয়ে ধরলো তাকে। পরপর নম্র কণ্ঠে শুধালো, আসছে আম্মু। খুশিতে ছলছল করে উঠল আসফা বেগমের দুচোখ। হাত বাড়িয়ে মুছে দিলেন রনফের মাথা। বেঁচে থাকো বাবা, আমার মেয়েকে নিয়ে সারা জীবন সুখী হও। অবশ্যই আম্মু। আতিফা ভুইয়া রনব বেরিয়ে পড়ল। আরহাম শিকদার আর মনির সাহেব ওনাদের বাহিরের গাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এলেন। রাত 2:30 বাজে। হলুদের অনুষ্ঠানের ঝামেলা শেষ করে আধা ঘন্টা আগে শিকদার ভিলার সবাই শুয়ে পড়েছে। কেবল আরহাম শিকদার আর মনির সাহেব বাদে। ওনারা বাবুর্চিদের রান্নার তদারকি করছেন। কিছু প্রয়োজন হলে ঘর থেকে এনে দিচ্ছেন। অন্ধকারের মাঝে শিকদার ভিলার বাহিরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটা রাত 10টার দিকে এসে থেমেছিল। তারপর থেকে এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। গাড়িটার মালিক আর কেউ না, শিকদার ভিলার একমাত্র উত্তরাধিকারী ফারিস জওয়ান শিকদার। রাত বাড়তেই গাড়ির দরজা খুলে বেরোলো ফারিস। কালো হুডি টুপিটা মাথায় চাপিয়ে মুখে কালো রুমাল পেঁচিয়ে নিল। চারপাশে নির্জনতায় ছেয়ে আছে। বাড়ির মূল ফটকে গার্ডরা পাহারা দিচ্ছে। নিঃশব্দ পায়ে গাড়ির পেছন দিকে এসে থামলো ফারিস। ফোনের ফ্ল্যাশটা অন করে ফোনটা বুক পকেটে নিয়ে আম গাছটায় উঠে পড়ল সে। আম গাছ থেকে পা বাড়িয়ে দেয়ালে উঠল ফারিস। অতপর লাফ দিল বাগানের নরম ঘাসের ওপর। ইসরাহি রুমের বারান্দার সাথে লাগোয়া বড় কদম গাছটার ডাল বেয়ে উঠে লাফিয়ে বারান্দায় নামলো ফারিস। গভীর ঘুমে তলিয়ে আছে ইসরা আর জাইমা। আলতো হাতে বারান্দার দরজাটা খুলে রুমে ঢুকে পড়ল ফারিস জওয়ান। রুম জুড়ে পিনপতন নীরবতা। হালকা সবুজ আলোর ড্রিম লাইট জ্বলছে। সারা ঘর জুড়ে কাঁচা ফুল আর মেহেদির সুবাস ভাসছে। ফারিস কোনো দিকে না তাকিয়ে বিছানার দিকে তাকালো। ইসরা আর জাইমা ঘুমিয়ে আছে।
ইসরাকে চিনতে বেশি একটা কষ্ট করতে হলো না তাকে। ইসরাহের পরনে সুতির একখানা লাল কাপড়। ফারিস অনুভব করলো তার শরীর কাঁপছে, হৃৎপিণ্ড জুড়ে ঝড় বইছে অশান্ত বেগে। অবাধ্য অনুভূতি আর হরমোনেরা ছুটোছুটি করছে রক্তকণিকা জুড়ে। শিরশির করছে শরীরের বিশেষ অঙ্গ প্রত্যঙ্গগুলো। কাপা কাপা হাতে পকেট থেকে হলুদের প্যাকেটটা বের করলো ফারিস। ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার পাশে হাঁটু মুড়ে বসলো সে। হলুদটা ফারিসই হামানদিস্তায় পিষে এনেছে। ফারিস বাটা হলুদ থেকে স্বল্প পরিমাণের হলুদ 2 আঙুলে নিয়ে ছুঁয়ে দিল ইসরাহের কোমল গালে। পরপর একইভাবে হলুদটা ছুঁয়ে দিল ইসরাহের পায়ে। সাথে আদুরে কণ্ঠে শুধালো সে। বরের হাতের হলুদের ছোঁয়া না লাগলে কি বিয়ে হয় নাকি লিটল গার্ল? সন্ধ্যা থেকে কতগুলো আবর্জনা তোমাকে হলুদ মাখিয়ে গেছে, আমার একদম পছন্দ হয়নি, তাই তোমাকে হলুদ ছোঁয়াতে এলাম। উঠে এসে ইসরাহের শিওরে বসল সে। তার লিটল গার্ল দীর্ঘ 12 বছর, এক যুগ, সত্যি এক যুগ। তার লিটল প্রিন্সেসকে সে এক যুগ ধরে দেখেনি, ছইনি, গায়ের গন্ধ নেয়নি, কথা বলেনি, কাছেও ডাকেনি। ইসরাহের কাপড়ের আঁচলটা তার উদর থেকে সরিয়ে উদ্ভ্রান্তের ন্যায় ইসরাহের উদরে মুখ ডুবালো ফারিস জওয়ান। সেকেন্ড পেরোতেই মুখ উঠিয়ে নিল সে। নিচু স্বরে বলল ফারিস। কাঁচা হলুদের স্মেল নেই, বউ বউ ফিল আসছে না। দাঁড়াও, পেটের একটু হলুদ মাখিয়ে দিই সুইট হার্ট। রাগ করবে তুমি? ঘুমন্ত ইসরা উত্তর দিল না। ঘুমন্ত মানুষ আবার উত্তর দিতে পারে নাকি? ফারিস নিজেই বলল। রাগ করবে না, তাই না সুইট হার্ট? কেন রাগ করবে শুনি? আমি তো তোমার বর হই, 3 কবুল বলা বর। বরের ছোঁয়াতে কেউ রাগ করে নাকি? বর তো ভালোবেসে ছোঁয়ে, তাই না সুইট হার্ট? ফারিস নিজেই মুঠো ভর্তি করে হলুদ নিয়ে মেখে দিল ইসরাহের মেধহীন উদরে। ইসরাহের কোমল হাতটা নিজের মুঠোয় নিয়ে হলুদের প্যাকেট থেকে হলুদ নিয়ে নিজের গালে মাখলো ফারিস। ফের সে মুখ ডুবালো ইসরাহের উদরে। ঘোর লাগা কণ্ঠে বলতে লাগলো ফারিস। এইবার ঠিক আছে, বর বউ দুজনের শরীরেই হলুদ ছোঁয়া লেগেছে। আমার ছোঁয়ানো হলুদ লেগেছে আমার লিটল গার্লের শরীরে। তুমি আমার, কেবলই আমার ইসরা। 12 বছরে কেউ কেড়ে নিতে পারেনি, বাকি 40 বছরেও পারবে না। ইটস মাই প্রমিস বেব। জীবন দিয়ে আগলে রাখবো সুইট হার্ট। ভালোবাসি তোমাকে লিটল গার্ল। পরম আবেশে নাক টেনে ইসরাহের শরীরের সুবাস নিজের ভেতরে টেনে নিল ফারিস। না না, শুধু ফারিস জওয়ান না, প্রেমিক ফারিস জওয়ান ইসরাহের পাগল পর। ফারিস বসা থেকে উঠতে নিতেই তার হাত ঘড়ির সাথে ইসরাহের হাতের কিছু একটা বেঁধে গেল। ফোনটা নিয়ে সাইড বাটনে প্রেস করে নিজের ঘড়ির উপর আলো রাখল সে। মুহূর্তেই চকচক করে উঠল ফারিসের চোখ। মুখ জুড়ে দেখা দিল হাসির রেশ। তার লিটল গার্ল তার দেওয়া ব্রেসলেটটা পরেছে। ফ্ল্যাশটা অন করে ইসরাহের ব্রেসলেটের হুক থেকে নিজের ঘড়িটা খুলে ইসরাহের হাতটা টেনে নিল নিজের কাছে। লাল খয়েরি রঙের ঠোঁটজোড়া বাড়িয়ে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিল ইসরাহের কবজিখানা। পরপর কঠিন হৃদয়ের অধিকারী ফারিস জওয়ান দরদমাখা কণ্ঠে বলল। That's my girl. Sweetheart, are you wearing the bracelet? Really? Who says if the eyes are hidden, people are hidden from the mind? এই তো আমার রক্তের ফোঁটাগুলো তোমার কবজি জুড়ে বাঁধা, আর তুমি পুরোটাই আমার হৃদয়ে জুড়ে গাঁথা। থামলো ফারিস। ফের শব্দ করে হেসে দৃঢ় কণ্ঠে শুধালো সে। দূরে থেকে আমার জন্য এত ভালোবাসা তোমার মনে, কাছে থাকলে তোমার মা কি করে আমার থেকে আলাদা করবে তোমাকে সুইটহার্ট? হুপস, আমার জাদুবিদ্যা। ঘড়ির কাঁটায় শব্দ করে 3টা বাজতেই ধ্যান ভাঙল ফারিসের। সোজা হয়ে বসলো সে। পকেট থেকে একটা টিস্যুর প্যাকেট বের করে ইসরাহের শরীরের মেখে দেওয়া হলুদগুলো মুছে নিল সে। ভালোভাবে হলুদগুলো মুছে উঠে দাঁড়ালো ফারিস। কালো রুমালটা বেড থেকে তুলে মুখে বেঁধে নিল সে। অবশেষে বারান্দার দরজার দিকে এগোতে নিয়েও থেমে গেল ফারিস জওয়ান। ঘাড় বাঁকিয়ে তাকালো সোফার দিকে। রনাফের কেনা বিয়ের বেনারসিটার বক্সটা সোফার উপর রাখা। তার ছেলের হাসি ফুটে উঠল ফারিসের অধর যুগল জুড়ে। কিছু মনে পড়ার ভঙ্গিমায় এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। আলতার শিশিটা তুলে নিল নিজের হাতে। বেনারসির বাক্সটা খুলে শিশিটার মুখ খুলে শিশির সম্পূর্ণ রক্তটা ঢেলে দিল শাড়িতে। নিজের কাজ শেষ হতেই শেষবার ইসরাহের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল ফারিস। মিসেস আরহাম শিকদার, 12 বছর আগে আপনি আমার বৈধ ওয়াইফকে কেড়ে নিয়েছিলেন আমার থেকে। তখন আমার শক্তি ছিল না আমার লিটল গার্লকে আটকানোর, ওকে নিয়ে আলাদা হওয়ার মতো। নিহাত সুইট হার্ট ছোট ছিল বলে টানা হিচড়া করিনি। এইবারে আপনি বুঝবেন ফারিস জওয়ান শিকদার কি জিনিস। কথা শেষ হতেই দরজা খুলে অন্ধকার মাঝে বেরিয়ে গেল ফারিস। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই দেওয়াল টপকে শিকদার বাড়ি থেকে আবার বেরিয়ে গেল সে।
দুপুর 12টা বাজে। শিকদার বাড়ির সকলে ব্যস্ত হাতে কাজ করে যাচ্ছে। বাবুর্চিদের রান্না শেষ। ওনারা এখন খাবারের জায়গায় চেয়ার টেবিল ঠিক করছেন। আস্তে আস্তে অতিথিরা আসা শুরু করেছেন। গেটে দাঁড়িয়ে নিজের বিজনেস পার্টনারদের স্বাগতম জানাচ্ছেন আরহাম শিকদার। ইসরাকে সাজানোর জন্য পার্লার থেকে দুটো বিউটিশিয়ান আনা হয়ে গেছে। মেয়ে দুটো 10টার দিকে এসে হাজির হয়েছিল। আসফা বেগম সবটা রেখে ওদের আগে ইসরায়ের সাজানো জিনিসগুলো বের করে দিয়েছিল। সব বুঝিয়ে দিয়ে তারপর আবার নিচে এসে কাজে হাত লাগিয়েছিলেন। হঠাৎ হন্তদন্ত পায়ে সিঁড়ি বেয়ে নেমে এলো রিতা। নিচতলে এসেই ছুটে গেল কিচেনে অবস্থান করা আসফা বেগমের কাছে। বড় জগে করে আসফা মেহমানদের উদ্দেশ্যে শরবত বানাচ্ছেন। তার পাশেই আলিয়া নাস্তার প্লেটে বিভিন্ন পদের মিষ্টি সাজাচ্ছেন। ছেলে পক্ষ এলে মিষ্টি আর শরবত দেওয়া হবে, তারপর খাবার খেতে বসাবেন। মা আর মামনির দিকে একবার তাকিয়ে রিতা আতঙ্কিত কণ্ঠে শুধালো, মামুনি, ইশরা আপুর শাড়িটা দেখে যাও তুমি। মেয়ের কথা বুঝতে না পেরে আলিয়া ফের জিজ্ঞেস করলেন। শাড়ির আঁচলের অংশ জুড়ে কেমন যেন হয়ে গেছে। হাতের চামচটা জগের মধ্যে রেখে রিতার সাথে ইসরাহের রুমে এলেন আসফা বেগম। পার্লারের মেয়ে দুটো শাড়ি হাতে নিয়ে কি যেন বলছে। দুজনের কপাল জুড়ে চিন্তার ভাঁজ। ইসরা দু কাপড়ের ওপর অ্যাপ্রনটা পরে আয়নার সামনে বসে আছে। তার মুখের সাজ আর চুল বাঁধা শেষ, বাকি আছে শাড়ি আর গহনাগুলো পরানো। ইসরাহের মুখ জুড়ে অদ্ভুত বিষণ্ণতা লক্ষ্য করলেন আসফা। মেয়েটা এক রাতে কেমন ফ্যাকাশে হয়ে আছে। উদাসীন চোখে বাইরের দিকে তাকিয়ে আছে ইসরা। ভাবনা রেখে মেয়ে দুটোর কাছে এসে শাড়িটা নিজের হাতে নিলেন আসফা। বিজ্ঞ চোখে চেয়ে বোঝার চেষ্টা করলেন আসলে কি হয়েছে শাড়িটাতে। আন্টি, শাড়িটা তো নষ্ট হয়ে গেছে, তাহলে এখন ব্রাইডকে কি পরাবো? একটা মেয়ে প্রশ্ন করলো আসফা বেগমকে। শাড়ি থেকে চোখ তুলে মেয়েটার দিকে তাকালেন আসফা। দাঁড়াও মা, আমি আসছি। ধীর কণ্ঠে উত্তর দিয়ে শাড়িটা সমেত ইসরায়েল রুম থেকে বেরিয়ে গেলেন আসফা বেগম। যাওয়ার আগে জাইমাকে বলে গেলেন আরহাম শিকদারকে ঘরে ডেকে দিতে। মাথা নাড়িয়ে জাইমা আরহাম শিকদারকে ডাকতে নিচে চলে গেল। তড়িঘড়ি করে ঘামর্ত পাঞ্জাবি পরিহিত আরহাম শিকদার রুমে এলেন। শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি, কি হলো আফসা, ডাকলে কেন? নিচে কত কাজ পড়ে আছে। বিছানায় বসো তুমি, আমি আসছি। ব্যস্ত হাতে আলমারির একের পর এক শাড়ি উল্টে পাল্টে করে কিছু খুঁজছেন আসফা। এবার কিছুটা বিরক্ত হলেন আরহাম শিকদার। কি খুঁজছো, বলবে আমাকে? কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে আলমারি বন্ধ করে আরহামের সামনে এসে দাঁড়ালেন আসফা। আরহাম অবাক চোখে চাইল আসফা বেগমের হাতের শাড়িটার দিকে। পরপর থমথমে কণ্ঠে তিনি বললেন, ফারহানার বিয়ের শাড়ি বের করলে কেন? ঢোক গেলেন আসফা। এটা ফারিসের মায়ের বিয়ের শাড়ি। এত বছর ধরে যত্ন সহকারে আরহাম শিকদার শাড়িটা আগলে রেখেছিলেন। কখনো আসফা বেগমকে ধরতে পর্যন্ত দেননি। এমনকি মাঝে মধ্যে আরহাম শিকদার শাড়িটা বের করে রোদে শুকাতেও দেন। শাড়িটার প্রতি যত্ন দেখে মাঝে মাঝে মন খারাপ হয় আসফার। চোখ জুড়ে দেখা দেয় একরাশ অভিমান, কিন্তু মুখে ফুটে কিছুই বলতে পারেন না তিনি। চোখের পানি গালে গড়ানোর আগেই তার আঁচলে মুছে নিতেন আসফা। ঘরের নিস্তব্ধতা দেখে ভেজা গলায় আসফা বেগম বললেন, আবার এই শাড়িটা আজকের জন্য ইশরাহকে পরতে দেই। ফের থমথমে কণ্ঠে আরহাম শুধালেন, রমনাবদের বাড়ি থেকে শাড়ি পাঠায়নি? পাঠিয়েছে, কিন্তু কি? শাড়িটা কিভাবে যেন নষ্ট হয়ে গেছে, পরার অবস্থাতে নেই। যা ভালো মনে করো তাই করো। বড় বড় পায়ে রুম থেকে বেরিয়ে গেলেন আরহাম শিকদার। দীর্ঘশ্বাস ছেড়ে শাড়িটা কোলে নিয়ে বিছানায় বসলেন আসফা। মরা মানুষের জন্য আরহামের বুকে এত প্রেম, অথচ জলজান্ত তিনি সামনে হেঁটে চলে বেড়ান। তার জন্য একটু মায়া হয় না আরহাম শিকদারের। এই দুঃখ কোথায় রাখবেন আসফা বেগম? জোহরের আজান পড়েছে চারদিকে। বাড়ির পুরুষেরা মসজিদের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। নামাজ পড়ে রওনা দিবে, তাই বাকি কাজ রেখে আগেই সবাই নামাজে গিয়েছে। মাথার অর্ধেক অবধি ঘোমটা টেনে বসাজে নিজের ঘরে বসে আছে ইসরা। রুমটাতে এখন তেমন মানুষজন নেই। জাইমা আর রিতা ছাড়া দুজনেই ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে সাজতে ব্যস্ত। জাইমার সাজ শেষের পথে। সে এখন রিতার চুলে গোলাপ ফুলগুলো গুজে দিচ্ছে। সেদিক থেকে চোখ ফিরিয়ে নিজের হাতের উপর দৃষ্টি নিবেশ করলো ইসরা। দু হাতের কবজি পর্যন্ত লাল টকটকে মেহেদি জ্বলজ্বল করছে। মেহেদির লাল রংটা বড্ড বাজে লাগলো ইসরাহের।
কোলের পার্সটা বিছানায় রেখে রুমের সাথে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ালো ইসরা। নীল আকাশে পেঁজাতলের মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। শীতের দুপুর হাতে আকাশ একদম পরিষ্কার। দীর্ঘক্ষণ আকাশের দিকে তাকিয়ে বাড়ির সামনে রাস্তায় চোখ রাখলো ইসরা। একেবারে নতুন একটা কালো গাড়ি দাঁড়িয়েছে। গাড়ির কালো গ্লাসগুলো উপরে তোলা, তাই ভেতরের সব কিছুই অস্পষ্ট। গভীর চোখে গাড়িটার দিকে তাকালো ইসরা। এই গাড়িটা আগে কখনো এখানে দেখেনি সে। ওখানে কি করছিস শিশু? জাইমা ডাকে পেছনে ফিরে তাকালো ইসরা। ইসরায়ের এমন তাকানোতে ভীত সন্ত্রস্ত হয়ে এগিয়ে গেল জাইমা। কি হয়েছে ইস্যু? এমন ভাবে তাকিয়ে আছিস কেন? আমার ভালো লাগছে না জাইমা, মনের ভেতরে অদ্ভুত এক অস্বস্তি ঝাঁকিয়ে বসেছে। ইসরাহের কথায় ঢোক গেল জাইমা। সে নিরুপায়, সব জেনেও ইসরাকে কিছু বলতে পারছে না। তবে জাইমা বেশ ভালো করে বুঝতে পারছে যে আজ বিয়ের সময় বিশাল এক গন্ডগোল হবে। এই বিয়েটাও হবে না, সব কিছু উল্টোপাল্টো করে দিবে ফারিস জওয়ান। নিজের মনে কথা চেপে রেখে জাইমা শোধালো, কারোর জন্য কষ্ট হচ্ছে তোর ইস্যু? জাইমার প্রশ্নের কিঞ্চিত অবাক হলো ইসরা। ভ্রুদয় কুচকে ইসরা বলল, তুই কিভাবে জানলি? কি? আমার কারোর কথা মনে পড়ছে? জানি না, হঠাৎ কেন যেন মনে হলো। তবে কি আমার কথাই সত্যি? হ্যাঁ। ইসরায়ের কথায় আরেকটু সাহস পেল জাইমা। ইসরায়ের আরেকটু পাশাপাশি গিয়ে দাঁড়ালো সে। চোখ জোড়া বড় বড় করে উৎসুক কণ্ঠে জাইমা প্রশ্ন করলো, কেসে, তাহলে তুই এই বিয়ে কেন করছিস? যার জন্য আমার মন খারাপ সে আমার অস্তিত্বের কথাও জানে না জাইমা, আর এক জীবনে জানবেও না। কোন মুখে তাহলে বিয়ে ভাঙার কথা বলবো? জাইমা কণ্ঠ খাদে নামিয়ে বলল, ওনার জন্য রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে সে, আর উনি বলছেন সে নাকি তার অস্তিত্বের খোঁজও জানে না। একজন মরে সুখে, আরেকজন চড়ে রোলস রয়েছে। বারে ভালোবাসা! জাইমার বিড়বিড় করে বলা কথাগুলোর কিছুই বুঝলো না ইসরা। আলতোভাবে জাইমার হাতে ঝাঁকি দিয়ে শুধালো সে, কি বিড়বিড় করছিস জাইমা? তোর কথা শুনে কষ্ট পেলাম। তা ছেলেটাকে? ফার- এই জিজুরা এলো বলে বারান্দা থেকে জলদি আমার বোনকে নিয়ে ঘরে যাই আমি। পেছন থেকে রবিনের গলা পেয়ে বাকি কথা শেষ করতে পারল না ইসরা। দুজনে ফিরে তাকালো রবিনের দিকে। জাইমা প্রশ্ন করলো রবিনকে, ওরা এসে পড়েছে? হুম। স্টেজের পাশাপাশি বসে আছে রৌনক আর ইসরা। সামনেই কাজী সাহেব বসে আছেন। মোটা নীল কাগজটাতে বরার কনের নাম লিখেছেন উনি। সবশেষে কাবিন লেখার জায়গায় এসে থামলো কাজী সাহেবের কলম। রৌনকের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞেস করলেন, কাবিন কত লিখবো বাবা? আমি ফারিস জওয়ান শিকদারের সকল স্থাবর অস্থাবর সব সম্পত্তি সহ আমার জানটা লিখুন কাজী সাহেব। সবার পেছন থেকে উচ্চস্বরে গম্ভীর কণ্ঠে বলা কারো কথাগুলো কানে পৌঁছাতেই চমকে উঠল উপস্থিত সকলে। মানুষটাকে দেখার জন্য স্টেজ থেকে চোখ সরিয়ে পেছনে তাকালো সকল গেস্ট। ততক্ষণে রওনাক, ইসরা, আসফা, আরহাম শিকদার সহ স্টেজে বসা সবাই দাঁড়িয়ে পড়েছে। ছেলের কণ্ঠে কেঁপে উঠল আরহাম শিকদারের বৃদ্ধ হাত জোড়া। তার ফারিস সত্যি এসেছে? এত বছর পর তাহলে মেয়েটার টানে তার ছেলে ঘরে ফিরল। ছলছল চোখে সামনে তাকালেন আরহাম শিকদার। আসফা বেগম ভয়ের তো চোখে তাকালো ইসরা আর আরহাম শিকদারের দিকে। এগিয়ে এসে মেয়ের হাতখানা খপ করে মুঠোয় পড়ে নিল আসফা। সাইড প্লিজ। ফারিসের কথায় গেস্টরা সরে দাঁড়িয়ে ফারিসকে সামনে আসতে দিল। বড় বড় কদমে রাজকীয় ভঙ্গিমায় লাল কার্পেট মারিয়ে স্টেজে উঠে এলো ফারিস। ফারিসের প্রতিটা কদম অবাক চোখে পরক করল ইসরা। পরপর তার মনে বেজে উঠল এক কলি গান, কি আবেশে তারে বারে বারে দেখি তবু যেন মেটে না আশা, সে যে পথ চলে বুকে ঝড় তুলে জেগে ওঠে ঘুমনো আশা। চোখ বন্ধ করে নিল ইসরা। অবাধ্য মনকে টেনে গান ভাবা বন্ধ করলো সে। তার পায়ের নিচের মাটি শুধু কেঁপে উঠল ফারিসকে দেখে। লম্বা চড়া গড়নের মানুষটার পরনে ফর্মাল সাদা শার্টের ওপর কালো ব্লেজার, হাতের কবজিতে দামি ব্র্যান্ডের একখানা ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, তীরের মতো খাড়া নাক, মুখে সুন্দর করে ছাঁটাই করা একগুচ্ছ বিয়ার্ড, ফর্সা গায়ের রং একদম বিদেশিদের মতো, বলিষ্ঠ দেহজুড়ি আভিজাত্যের ছোঁয়া। যেন খুব দক্ষ হাতে মানুষটার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি করছে উপরওয়ালা। ইসরাহের মন গোপনের ভাবধারা হানা দিল এই সেই ফারিস জওয়ান শিকদার, যার নামের সাথে 12 বছর আগে চকলেটের বিনিময়ে তার নাম জুড়তে চেয়েছিল মানুষটা। মুনতাসির থেকে তার নাম করতে চেয়েছিল মিসেস জওয়ান।
ফারিস স্টেজে উঠে ডিরেক্ট তাকালো ইসরায়ের চোখের মনির দিকে। ফারিস তাকাতে চোখাচোখি হলো ওদের দুজনের। এক দৃষ্টিতে ইসরায়ের চোখের দিকে তাকিয়ে থাকলো ফারিস। ফারিসের এমন সরু দৃষ্টি দেখে চোখ নামিয়ে নিল ইসরা। তার এতটা সাহস নেই, থাকলে চোখের তৃষ্ণা মিটিয়ে নিত সুন্দর মানবটাকে দেখে। ফারিস মুগ্ধ চোখে চাইল তার লিটল গার্লের পা থেকে মাথা অবধি। তার মায়ের শাড়ি থেকে সুন্দর লাগছে তার লিটল গার্লকে। রনবকে ডিঙিয়ে ইসরাহের পাশে এসে দাঁড়ালো ফারিস। ফারিসকে ইসরাহের পাশে দাঁড়াতে দেখে টনক নড়ল রৌনফের। এতক্ষণ আগন্তুকটার সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হলেও এবার মূল ঘটনা জানতে উৎসুক দৃষ্টিতে সবাই তাকালো। ফারিসের বাহু খামচে ধরে শক্ত কণ্ঠে রনব শুধালো, কে আপনি? আর আমার ওয়াইফের পাশে এসে দাঁড়ালেন কোন সাহসে? রনফের কথায় সহসা ঠোঁট কামড়ে হাসল ফারিস। রনফের ধরে রাখা নিজের হাতের জায়গাটাতে একবার তাকিয়ে বলল সে, হু দ্য হেল আর ইউ? বাংলা বুঝতে পারেন না? আই এম রন অফ